गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् আপনি যদি বলেন আমি ভারতেই বা জন্মালাম কেন, অন্য দেশে অন্য ধর্মের পরিবারেও তো জন্মাতে পারতাম। হ্যাঁ, পারতেন। পরজন্মে সেটাও ঘটতে পারে। যারা মনে করেন মৃত প্রিয়জন তাদের পরিবারে বা তাদের সমাজে কিংবা তাদের দেশেই ফিরবেন, এটা ভুল প্রমাণিত হচ্ছে। পুনর্জন্মের এমন 3টি ঘটনার কথা আজ বলতে যাচ্ছি এবং তার পিছনে বৈজ্ঞানিক ও দার্শনিক কারণ ব্যাখ্যা করতে চলেছি, যেটা প্রমাণ করে আত্মা নিজের দেশ সংস্কৃতি ছেড়ে ভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন ধর্মে পুনর্জন্ম নেয়। আর তার পিছনে এমন কিছু কারণ থাকে যা আপনাদের নতুন করে পুনর্জন্মের বিষয়টা নিয়ে ভাবাবে। প্রথমেই বলে রাখি, যারা পুনর্জন্মের ঘটনায় বিশ্বাস করেন না তারা আধুনিক কোনো গবেষণার খবরই রাখেন না। যদি রাখতেন জানতে পারতেন এই মুহূর্তে বিশ্বে আলোড়নকারী 3টি পুনর্জন্মের ঘটনাকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। এছাড়াও আরও অসংখ্য ঘটনা রয়েছে। পুনর্জন্ম এখন আর তাই শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা পুনর্জন্মের বেশ কিছু ঘটনাকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। দেখুন, ধর্ম বা জাত বা সংস্কার এগুলো মানুষের সৃষ্টি, আত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর আত্মা পরিব্যাপ্ত বিশ্বময়, তাই তার কাছে ভৌগোলিক বা রাষ্ট্রীয় সীমানাটা কোনো বাঁধনই নয়। আত্মা মুক্ত, সে যে কোনো দেশে যে কোনো পরিবারে জন্ম নিতে পারে যে কোনো সময়ে। কিন্তু এটা ইচ্ছামতো হয় না। কেন, কখন, কোন পরিস্থিতিতে আত্মা ভৌগোলিক সীমা অতিক্রম করে, সেটা নিয়েই আজ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর যে ঘটনাগুলো আজ বলতে যাচ্ছি বিজ্ঞানের চোখেও তা প্রমাণিত, সবটাই সত্য। যারা বিশ্বাস করেন না তারা একটু খোঁজ খবর করলেই গবেষণাপত্রগুলো পেয়ে যাবেন। একটু পরিশ্রম করলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। সারা বিশ্বের গবেষক, দার্শনিক, বিজ্ঞানীরা এই ঘটনাগুলো জানেন সত্য বলি। অসংখ্য ডকুমেন্টারি তৈরি হয়েছে বিশ্বের তাবড় তাবড় টেলিভিশন চ্যানেলে, যার মধ্যে রয়েছে ABC, NBC, BBC। তৈরি হয়েছে উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়াতেও স্থান নিয়েছে এই সমস্ত ঘটনাগুলো। প্রশ্ন হলো, ভিন্ন দেশে বা ভিন্ন ধর্মে আত্মার এই পুনর্জন্ম, এর পিছনে কারণ বা কারণগুলো কি কি? শাস্তি, আত্মোন্নতি, না অন্য কিছু? আজ এই আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। আধ্যাত্মিক বিশ্বাস বলছে আত্মা এক দেশে, এক সংস্কৃতিতে বা এক ধর্মে পুনর্জন্ম নিয়ে পূর্ণতা লাভ করতে পারে না। চাই বহু সংস্কৃতি, বহু জাতি, বহু জীবনের মিশ্র অভিজ্ঞতা। তাই কোনো জীবনে সে হিন্দু হিসাবে জন্মগ্রহণ করে, কোনো জীবনে অন্য কোনো ধর্মে, কোনো জন্মে একই পরিবার, কোনো জন্মে ভিন্ন পরিবার, কোনো জন্মে এক দেশের অন্য পরিবার, ভিন্ন ভাষা, কখনো বা অন্য দেশে ভিন্ন পরিবারে, ভিন্ন ধর্মে বা ধর্মবিহীন কোনো পরিবারে জন্ম নিতে পারে। এই জীবনে যদি নারী হিসেবে জন্ম নেয়, পরের জীবনে পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ। এই জীবনে যদি গরিব বংশে জন্মগ্রহণ করে, পরের জন্মে ধনী। কেননা আত্মার লক্ষ্য কিন্তু আত্মজ্ঞান, নিজেকে চেনা। আর এই ভিন্নতা সেই আত্মোন্নয়নের একটা গুরুত্বপূর্ণ পর্যায় বা ধাপ। আজ প্রথমেই বলবো বারব্রো কার্লেনের কথা। জন্ম 1954 সালের 24শে মে, আর মৃত্যু 12ই অক্টোবর 2022 সালে। তিনি ছিলেন সুইডেনের একজন নামী লেখিকা। মাত্র 12 বছর বয়সে তিনি সুপ্রতিষ্ঠিতা লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেন সারা বিশ্বে। তার বিখ্যাত গ্রন্থ
যার ইংরাজি নাম বলছি ম্যান অন আর্থ। সুইডেনে এই গ্রন্থটি বেস্ট সেলার হিসাবে সাফল্য লাভ করে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে শিশু প্রতিভা হিসাবে মেনে নেওয়া হয়। ব্যাখ্যা করতে পারবেন 12 বছর বয়সে একটা বেস্ট সেলিং উপন্যাস লেখা সম্ভব? জিনগত, শিক্ষাগত? ঔপন্যাসিক হতে গেলে জিনের প্রয়োজন হয়। তাহলে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেও বিশ্বকবি হয়ে উঠতে পারতেন, তাই না? আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেও বিশ্বকবি হতে পারতেন না যদি অভিজ্ঞতা লাভ না করে আসতেন এক জন্ম থেকে ভিন্ন জন্মে, কারণ তারা উচ্চ কোটির আত্মা। তাই রবীন্দ্রনাথ, আইনস্টাইন কিংবা ভিন্ন ভিন্ন ধর্মের সেই সমস্ত সাধকরা, সেই সমস্ত দার্শনিকরা, এরা উচ্চ কোটির আত্মা। তাই ট্রেনিং নিয়ে রবীন্দ্রনাথ হওয়া যাবে না, কোনো সাহিত্যিক হওয়া যাবে না, বিখ্যাত গায়ক বা গায়িকা হওয়া সম্ভব নয়, বিখ্যাত চিত্রকর হওয়া সম্ভব নয়, কারণ এটা জিনগত নয়। যে বংশে কেউ কোনো দিন বিজ্ঞান পড়েনি, কিংবা আজ থেকে 100 বছর আগে বিজ্ঞানের চর্চা সেরকম ছিল না, সেই পরিবারে বিশ্বখ্যাত বৈজ্ঞানিকের জন্ম হয়। বুঝতে পারছেন? এক জন্মের অভিজ্ঞতা এগুলো নয়, বহু জন্মের অভিজ্ঞতা। হ্যাঁ, বহু জন্মের। বার্ব্রো দাবি করেছিলেন তিনি পূর্বজন্মে ছিলেন অ্যান ফ্র্যাঙ্ক। বার্ব্রো মাত্র 2 বছর বয়সেই জানায় সে অ্যান ফ্র্যাঙ্ক। ভাবছেন কে এই অ্যান ফ্র্যাঙ্ক? আপনারা চমকে উঠবেন অ্যান ফ্র্যাঙ্ককে শুনলে। এই অ্যান ফ্র্যাঙ্ক ছিলেন জার্মান ডাচ ইহুদি এক কিশোরী। মাত্র 16 বছর বয়সে নাৎসি বাহিনী তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠায়, তার বোনকে সহ। সেখানেই তার মৃত্যু হয়। এই অ্যান ফ্র্যাঙ্কের জন্ম 12 জুন 1929। তার পুরো নাম অ্যানিলিস মেরি ফ্র্যাঙ্ক। জার্মান নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ যখন জার্মান বাহিনী হিটলারের ইহুদিদের গণহত্যা করছিল, তখন তিনিও তার পরিবার আত্মগোপন করেন এবং সেখানে একটি ডায়েরি লেখেন, যা পরবর্তীকালে বিশ্বখ্যাত হয়। 1933 সালে তার পরিবার নেদারল্যান্ডের আমস্টারডামে চলে যান। 1942 সালে অ্যানের বয়স যখন মাত্র 13 বছর, তখন নাৎসিরা নেদারল্যান্ডস দখল করে এবং একের পর এক হত্যাকাণ্ড শুরু করে, গণহত্যা শুরু হয়ে যায়। অ্যানের পরিবার তখন একটা গোপন ঘরে লুকিয়ে পড়েন, আর সেই ঘরে লুকিয়ে থাকা অবস্থায় অ্যান রচনা করেন সেই বিখ্যাত ডায়েরি, যাতে সমস্ত লেখা আছে সেই অত্যাচারের কাহিনী। নাৎসি বাহিনীর শিশুদের ওপর কি ভয়ঙ্কর নির্মম অত্যাচার করেছিল নাৎসি বাহিনী, সব কিছু লেখা ছিল সেই ডায়েরিতে। আর ডায়েরিটির নাম দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক। সারা বিশ্ব জানে অ্যান ফ্র্যাঙ্কের এই ডায়েরির কথা। 1944 সালে নাৎসি বাহিনীর হাতে গ্রেপ্তার হন অ্যান ও তার বোন মার্গট। তাদের বার্গেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানে 1945 সালের মার্চ মাসে মাত্র 16 বছর বয়সে মৃত্যু হয় অ্যানের। অ্যানের বাবা অটো ফ্র্যাঙ্ক তার মেয়ের ডায়েরিটি প্রকাশ করেন। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরির কথা। মাত্র 10 বছর বয়সে এই আমস্টারডাম শহরেই বেড়াতে এসেছিলেন বার্ব্রো, আর নিজে নিজেই খুঁজে পেয়েছিলেন অ্যানের বাড়ি। বলে রাখি, অ্যানের ডায়েরিটি তখনও সুইডিশ ভাষায় প্রকাশিত হয়নি এবং এই ডায়েরি সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানতেন না বার্ব্রো। কিন্তু অ্যান কোন ঘরে লুকিয়েছিলেন তার প্রতিটি বর্ণনা তিনি দিয়ে গিয়েছিলেন। এই বার্ব্রো কেস নাৎসি বাহিনীর সঙ্গে যুক্ত পুনর্জন্ম কেস হিসাবে সারা বিশ্বে পরিচিত। এবারে দেখুন, অ্যান ছিলেন জার্মান, কিন্তু বার্ব্রো ছিলেন সুইডিশ। সম্পূর্ণ ভিন্ন দেশে অ্যানের জন্ম হয়েছিল, আর অদ্ভুত মিল ছিল প্রতিভার। মাত্র 12 বছর বয়সেই বিশ্বখ্যাত ঔপন্যাসিক হিসাবে পরিচিত হন বার্ব্রো, আর অন্যদিকে অ্যানের ডায়েরিটিও বিশ্বখ্যাত, মাত্র 13 বছর বয়সে লেখা। বার্ব্রো 2005 সালে আমেরিকার নাগরিকত্ব নিয়েছিলেন।
বার্ব্রো বারবার দাবি করেছিলেন, প্রমাণ দিয়েছিলেন, এবং সেগুলো প্রমাণিত সত্য হিসাবে গৃহীত হয়েছিল। এবার আসল কথাটা বলি। অ্যান ফ্র্যাঙ্কের শেষ জীবিত আত্মীয় বার্ডি এলিয়াস বার্ব্রোকে দেখেই চিনতে পেরেছিলেন, অ্যানি বলে সম্বোধন করেছিলেন। এই বার্ডি বার্ব্রোর সমস্ত কথাবার্তার সঙ্গে অ্যানের আশ্চর্য মিল খুঁজে পান এবং যতদিন তিনি বেঁচে ছিলেন বার্ব্রোর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। তাই ভিন্ন স্থানে ভিন্ন জাতে পুনর্জন্ম গ্রহণের ঘটনা ঘটে। আর ভারতের ঘটনাটি এবার বলছি, এবং ভারতের এই ঘটনা অর্থাৎ স্বর্ণলতা কেস, স্বর্ণলতা মিশ্র কেস সারা পৃথিবীতে পরিচিত, সত্য বলে প্রমাণিত। আর শুনলে আশ্চর্য হয়ে যাবেন, স্বর্ণলতার দুটি জন্মের কথাই মনে ছিল। অর্থাৎ স্বর্ণলতা হিসেবে জন্মগ্রহণের আগে তিনি দুটি জন্ম পার করে এসেছিলেন। একটি জন্ম হয়েছিল তার অধুনা বাংলাদেশের সিলেটে, আর অপরটি মধ্যপ্রদেশেরই, যেখানে পরবর্তীকালে জন্ম হয় স্বর্ণলতার। এবং অদ্ভুতভাবে স্বর্ণলতা বাংলা না শিখেও, বাংলা না জেনেও বাংলা বলতে পারতেন। রবীন্দ্রনাথের নামও শুনেছিলেন, অথচ তিনি সারা জীবন হিন্দিতেই কথা বলতেন, তার মাতৃভাষাতেই। কেননা তার একসময় জন্ম হয়েছিল সিলেটে। বলছি স্বর্ণলতা কেস, আপনারা পেয়ে যাবেন। স্বর্ণলতা কেস পৃথিবী বিখ্যাত কেস। এই স্বর্ণলতা মিশ্র, যার স্মৃতিতে দুটি পুনর্জন্মের ঘটনাই থেকে গিয়েছিল, কিন্তু 50-60 সালের পর তার স্মৃতি আবছা হতে শুরু করে। আর স্বর্ণলতার কেস বৈজ্ঞানিকভাবে যাচাই সত্য বলে প্রমাণিত। এক জন্মে, মানে স্বর্ণলতা হিসাবে জন্মগ্রহণের আগে তিনি ছিলেন বিয়া পাঠক, আর একটা জন্মে তিনি ছিলেন কমলেশ। জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের সিলেটে, বাঙালি হিসাবে, বাংলা ভাষাতে কথা বলতেন। আর অদ্ভুত বিষয়, স্বর্ণলতা মিশ্র বাংলা জানতেন না, কিন্তু বাংলা বলতে পারতেন। রবীন্দ্রনাথের নামও জানতেন, রবীন্দ্র নৃত্য জানতেন। এই 3 বছর বয়সে স্বর্ণলতা যখন মধ্যপ্রদেশের কাটনি শহরের পাশ দিয়ে বাবার সঙ্গে যাচ্ছিলেন, তখনই তার মনে পড়ে পূর্বজন্মের স্মৃতি। তিনি জানান তার বাবাকে যে পূর্বজন্মে তার নাম ছিল বিয়া পাঠক, আর এই বিয়া পাঠক ছিলেন চিন্তামণি পাঠকের স্ত্রী। তাদের মুরলী ও নরেশ নামে দুটি ছেলেও ছিল। স্বর্ণলতা 3 বছর বয়সেই সেসব জানিয়েছিলেন। আর তার পরের জন্ম, সেটা হচ্ছে কমলেশ। আর এই জন্মটা অর্থাৎ স্বর্ণলতা হিসাবে জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশের শাহপুরের টিকমগড়ে। স্বর্ণলতার প্রথম জন্মের স্মৃতির ধরনটা ছিল তিনি পূর্বজন্মের সকলের সঠিক বিবরণ ও সমস্ত ঘটনা মনে রাখতে পেরেছিলেন, মৃত্যুর ধরন এবং কারণটাও। আর দ্বিতীয় জন্মের স্মৃতি ছিল ভাষাগত, গান ও নাচ, অর্থাৎ যা অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছিলেন তার প্রভাব দেখা গিয়েছিল এই জন্মে, অর্থাৎ স্বর্ণলতা হিসাবে। এই ঘটনাটা বিস্তারিতভাবে বলতে গেলে প্রায় ঘন্টা 2 সময় লাগবে, তাই একটি মাত্র তথ্য জানিয়ে এই ঘটনাটা শেষ করছি। ডক্টর ইয়ান স্টিভেনসন, আপনারা এর নাম শুনেছেন, তার 20 কেসেস সাজেশনস অব রিইনকার্নেশন, এই স্বর্ণলতা কেসটা অথেন্টিক্যালি কারেক্ট হিসাবে বিবেচিত করেন এবং সেটাই প্রমাণিত সত্য হিসাবে গৃহীত হয়েছে বিশ্বে। স্বর্ণলতার বয়ান অনুযায়ী তিনি যখন কমলেশ হিসাবে জন্মান, তার মৃত্যু হয় মাত্র 9 বছর বয়সে, আর বিয়া পাঠক হিসাবে তার মৃত্যু হয় 1939 সালে। 1948 সালে স্বর্ণলতার জন্ম। 1958 সালে যখন তার 10 বছর বয়স, তখন তার সমস্ত কথাবার্তাকে গুরুত্ব সহকারে রেকর্ড করা হয়। 1961 সালে ডক্টর ইয়ান স্টিভেনসন 4 দিন ধরে তার যাবতীয় তথ্য সংগ্রহ করেন, সমস্ত ঘটনাগুলো মিলিয়ে দেখেন, সমস্ত তথ্য যাচাই করেন, সাক্ষ্য নেন বহু মানুষের। তারপর বলেন স্বর্ণলতা যা বলেছে সব সত্য। কিন্তু কিভাবে বলল স্বর্ণলতা? কিভাবে বাংলা না জেনেও সে রবীন্দ্রনাথের নাম জানতো ওই বয়সে?
কিভাবে নৃত্য অভ্যাস না করেও অসামান্য রবীন্দ্র নৃত্য পরিবেশন করতেন? কিভাবে? স্বর্ণলতা কেশ প্রমাণ করেছে আত্মার পুনর্জন্ম হয়, আর ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন ভাষাতে পুনর্জন্ম হতে পারে। পুনর্জন্ম কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা সত্য। স্বর্ণলতা, লেলিঞ্জার ও বারব্রো কেস সারা পৃথিবীতে অত্যাশ্চর্য পুনর্জন্মের কেস হিসাবে গৃহীত হয়েছে। আর আমেরিকার জেমস লেলিঞ্জার পূর্বজন্মে জন্মেছিলেন অন্য একজন হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ফাইটার প্লেন শত্রুপক্ষের গোলার আঘাতে ধ্বংস হয়ে যায়, তার মৃত্যু হয়। এই জেমসের জন্ম 1998 সালে, আর পূর্বজন্মে তার মৃত্যু হয়েছিল 1945 সালের 3রা জুন। এই ঘটনা নিয়ে ABC, NBC, BBC এবং হিস্ট্রি চ্যানেলে একাধিক ডকুমেন্টারি তৈরি হয়েছে। সময়াভাবে এই কেসটি বিস্তারিতভাবে বলতে পারছি না, পরে বলা যাবে। তবে এটা বলছি, পুনর্জন্ম হয়, আর একই দেশে, একই পরিবারে বা সেই দেশের ভিন্ন পরিবারে শুধু নয়, দেশ কালের বাধা অতিক্রম করে পুনর্জন্ম হতে পারে অন্য কোনো দেশে, অন্য ধর্মে, বহু বছর পরও, আবার মাত্র কয়েক বছর পরও। আমাদের দেশে এ নিয়ে গবেষণা প্রায় হয়ই না। যতটা হয় আমেরিকায়, জার্মানিতে, ইংল্যান্ডে, আমাদের দেশে হয় না। ভারতের ঘটনাও তাই জানতে পারি না আমরা। বিদেশি বিজ্ঞানী, গবেষক, দার্শনিক ও মনস্তত্ত্ববিদরা যতক্ষণ না ভারতে এসে এই কেসগুলো স্টাডি করেন, আমরা ততক্ষণ অন্ধকারেই থাকি। তবে কতিপয় কিছু দার্শনিক নিজের উদ্যোগে কেস স্টাডি করেন। দেখুন, আত্মা পূর্বজন্মের শরীরে যেরকম কর্ম করেছে, সেই কর্মের ফলভোগ হয়তো সেই দেশে, সেই ধর্মে সম্ভব নয়। তাই কর্মফল ভোগ বা সংশোধনের জন্য তাকে বেছে নিতে হয় ভিন্ন দেশ, ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম। নিউ এজ স্পিরিচুয়ালিজমে বলা হচ্ছে, অর্থাৎ আধুনিক অধ্যাত্মবাদে বলা হচ্ছে, আত্মা ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষা ও পরিস্থিতিতে জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করতে চায়। আর ডক্টর মাইকেল নিউটন তার গ্রন্থ জার্নি অব দ্য সোলসে বলেছেন, আত্মা নিজেই তার পরবর্তী জন্মস্থান ও পরিবেশ বেছে নেয়। আত্মা যদি এই জন্মে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে নতুন দেহ নিয়ে এবং অসুখী বোধ করে, পরবর্তী জন্মে সে অন্য ধর্মও বেছে নিতে পারে। আত্মার পূর্বজন্মে কিছু ইচ্ছা অপূর্ণ যদি থেকে যায়, এই অপূর্ণ ইচ্ছার পূর্ণতার জন্য আত্মাকে এমন স্থান টানে যেখানে গেলে তার ইচ্ছা পূর্ণতা পাবে। হয়তো আপনি ভাবছেন এই দেশে জন্মে আপনি ভুল করেছেন, হয়তো ভাবছেন এই ধর্মে জন্মগ্রহণ করে আপনি ভুল করেছেন। আর এই ভাবনাটা যদি আপনার ইচ্ছার স্তরে থেকে থাকে, তাহলে পরবর্তী জন্মে আপনার কিন্তু ভিন্ন স্থানে জন্ম হতে পারে। স্বর্ণলতা কেশ বাংলাদেশ থেকে ভারতে, আর যদি অবিভক্ত ভারতকে ধরি, তাহলে এক ভাষা ও পরিবেশ থেকে ভিন্ন ভাষা ও পরিবেশে। অর্থাৎ স্বর্ণলতার জন্ম হয়েছিল এক ভাষা ও পরিবেশ থেকে ভিন্ন ভাষা ও পরিবেশে। বারব্রো কার্লেন এক দেশ থেকে অন্য দেশে জন্মগ্রহণ করেছিলেন। শান্তিদেবীর কথাও জানেন আপনারা। শান্তিদেবীও এক প্রদেশ থেকে অন্য প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। লেলিঞ্জার আমেরিকার এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ পুনর্জন্ম নিয়েছিলেন। ডক্টর ব্রায়ান এল ওয়েস বলেছেন, আত্মারা জন্মের আগে একটা লাইফ প্ল্যান করে, যেখানে ঠিক করা হয় অভিজ্ঞতা বা ইচ্ছার পূর্ণতার জন্য তারা কোথায়, কোন পরিবেশে, কোন ধর্মে বা কোন ভাষায় জন্ম নেবে। বিশ্বের সকল আত্মা একটা বৃহৎ চেতনার অংশ, বিশ্ব চেতনার অংশ। তাই আত্মা কখনোই ভাষা, ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। আত্মা সর্বজনীন, সীমাহীন। তাই আত্মা যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো ভাষায়, যে কোনো ধর্মে পুনর্জন্ম নিতে পারে। আমরা যদি ভেবে নিই যে আমাদের প্রিয়জন, অর্থাৎ মৃত প্রিয়জন আমাদের দেশে জন্ম নেবে, আমাদের পরিবারেই জন্ম নেবে, এটা কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। একদিকে কর্মা, অর্থাৎ যিনি চলে গেলেন তার প্রারব্ধ কর্ম, তার ইচ্ছা অনেকগুলো বিষয়ে নির্ভর করে কবে, কোথায় সে জন্ম নেবে।
আর মনে রাখবেন, এই জন্মে আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো ধর্ম, নির্দিষ্ট কিছু মানুষকে ঘৃণা করতে শুরু করি, তাদের উপর অত্যাচার চালাই, পরবর্তী জন্মটা কিন্তু আমাদের সেখানে অপেক্ষা করছে। কেননা এটা কর্মা। এই কর্মা পূর্ণতা লাভ করবে, অর্থাৎ এই কর্মার ফল কিন্তু আপনাকে পেতে হবে সেই ধর্ম সংস্কৃতিতে জন্মগ্রহণ করে। কাজেই আমাদের এই জন্মের কর্মগুলো এমন করতে হয় যাতে আমাদের পুনর্জন্মে কোনো বাধা না আসে, একটা ভালো পুনর্জন্ম হয়। এগুলো শুধুমাত্র যারা বিশ্বাস করেন পুনর্জন্মে তাদের উদ্দেশ্যে বললাম, অবিশ্বাসীদের উদ্দেশ্যে আমি একটি কথাও বলিনি। কারণ অবিশ্বাস করার অধিকার তাদের আছে, কিন্তু মন্তব্য করার অধিকার তাদের নেই, অন্যকে আঘাত করার অধিকার নেই। আজ এই পর্যন্ত। আমার প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। বিশ্ব পিতার কাছে এই কামনাটাই করি। আবার দেখা হবে পরের ভিডিওতে।